আমরা তথ্য প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জনবল এখানে সেবা কর্মকর্তা এবং সহকারীরা আজকে 30 দিন এখানে অবস্থান কর্মসূচিতে আছি আমরা। আপনারা জানেন আমাদের দুইটা দফা দাবি। আমাদের প্রথম দাবি আমাদের জনবল সহ রাজস্বকরণ এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের অন্যায়ভাবে যে বেতন কর্তন করা হয়েছে কর্তনকৃত বেতন ভাতা দ্রুত সময়ের মাধ্যমে ফেরত প্রদান করতে হবে। কিন্তু এমন পরিস্থিতিতে আমাদের আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো আমাদের পজিটিভ কোনো কিছু বলেনি। আমাদের একদিনে ডেকে উনি শুধু আমাদেরকে জাস্ট আমাদের মত প্রকাশের সুযোগ না দিয়ে আমাদের উপরে ওনাদের মানে কিছু সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমাদেরকে প্রেশারাইজ করা, মানে আমাদেরকে ভয়ভীতি দেখানো, যেটা দেখিয়ে উনি আমাদের প্রেশারাইজ করে কর্মস্থলে গিয়ে আমাদেরকে যোগদান করতে বলা হয়েছে, না হলে ওনারা আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং এই ব্যাপারে ওনারা আমাদের গণভারে মানে আমাদেরকে শোকজ দিয়েছেন। অনেক মেয়ে আছেন যারা হয়তো আন্দোলনে আসেনি, তাদেরকেও শোকজ দিয়েছে, আবার অনেকে আছে এসেছে কিন্তু তারা শোকজ লেটার পায়নি, এরকমও আছে। তো গণভারে তারা আমাদেরকে এভাবে ভয় দেখিয়েছে এবং আজকে আমাদের এই আন্দোলনকে ব্যর্থ করার সাপেক্ষে তারা একটা হচ্ছে সেমিনার ডেকেছে। সেই সেমিনারে তারা মেয়েদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে ঢাকায় তারা নিয়ে এসছে। সেমিনারে তাদেরকে আজকে 5000 করে টাকা এবং ছাতা এই টাইপের কিছু দেওয়া হবে এবং তাদেরকে মানে চাকরিতে তারা যে পরবর্তীতে তারা নিশ্চিত করা হবে। এবং অনেকেই ছোট ছোট মেয়েরা আছে যারা বাচ্চা আছে, মেয়েদের ছোট ছোট বাচ্চা, অনেকের 1 মাসের শিশু বা 3 মাসের বাচ্চা, তাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে কেবিন ভাড়া করে দূরে থাকে, তারা কেবিন ভাড়া করে যেন আসে, তাদের এই যাতায়াত ব্যয়টাও দিয়ে দেওয়া হবে। এবং যদি না আসে অনেক কর্মকর্তাকে মানে আমাদের বিচার সহায়ক নিজেও ফোন করেছে যে তারা যদি না আসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আমার কথা হচ্ছে যদি কেউ একটা সেমিনার অ্যাটেন্ড না করে কোনো আন্দোলনের কারণে, কেন সে শোকজ পাবে? এটা তো কোনো আইনে নেই যে একদম সেমিনার অ্যাটেন্ড করতে নাই পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। সেমিনার অ্যাটেন্ড না করার জন্য তো কেউ কাউকে শোকজ করতে পারে না, এটা কিন্তু সরকারি কোনো বিধিমালায় নেই। তো আসলে আমাদের উপরে অন্যায় হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এই এতদিন 30 দিন পর্যন্ত এখানে আছি, আমাদের কোন রকম মানে সুদৃষ্টি যেটা আমাদের উপরে দেওয়া হয়নি এবং আমরা তাতেও আশাহত হইনি এবং আমরা আশা রাখছি যে আমাদের এই যে দাবি সেটা মেনে নেবে এবং আমরা অতি দ্রুত কর্মস্থলে ফিরে যেতে পারবো। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আসলে তথ্য আফাজের প্রকল্পের যে কর্মীরা রয়েছে তাদের যে 30 দিন ধরে যে লাগাতার অবস্থান কর্মসূচি, যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেই শান্তিপূর্ণ কর্মসূচি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের পরিবার সহ কিন্তু সেখানে উপস্থিত রয়েছে এবং আসলে দেখতে পাচ্ছি যে শিশু যে অর্থাৎ তাদের যে সন্তান রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু সেখানে এসেছেন এবং আজ কিন্তু 30 দিন ধরে কিন্তু তারা অবস্থানে রয়েছে। দর্শক, আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি। আপু, আসলে এই পর্যন্ত যে আমরা 30 দিন ধরে আন্দোলন করছেন, সরকারের ঊর্ধ্বতন কোন কর্মকর্তাদের সাথে কোনো কথা হয়েছে বা কি সিদ্ধান্ত এসেছে সেটা একটু বলেন। আমাদের হচ্ছে যে আজকে 30তম দিন, আমাদের হচ্ছে যে 19 তারিখ আমাদের হচ্ছে যে উপদেষ্টা মহোদয়ের সাথে একটা বৈঠক হয়েছে। ওইটা পুরো একপাক্ষিক একটা বৈঠক ছিল। উনি উনার একটা সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিয়েছে যে হচ্ছে যে রাজস্ব এবং হচ্ছে যে মেয়াদ বৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়, 1 বছর মেয়াদ বৃদ্ধি করা হবে, তাও প্রকল্পটা ক্লোজ করার জন্য, এবং পরবর্তীতে সেটা আউটসোর্সিং এ আসবে, যেটা আমরা মানিনি। মানা ব্যক্তিতে আমরা এখানে এসে বসে আছি। এখন হচ্ছে যে উনারা আমাদের বিভিন্ন ভাবে হচ্ছে যে চেষ্টা করতেছে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য, মানে হুমকি ধমকি দিয়ে। সেটা হচ্ছে যে আমরা যে 19 তারিখে বসেছি, 19 তারিখে বিকাল বেলায় আমাদের প্রত্যেকটা উপজেলায় একটা করে হচ্ছে চিঠি পাঠানো হয় যে আইনানুগ ব্যবস্থা নিবে সেটা বলে। এবং হচ্ছে যে এর পরবর্তীতে আমরা যারা আন্দোলনের পক্ষে, তারা তো ম্যাক্সিমাম সবাই আন্দোলনের পক্ষে, গুটি কয়েক ছাড়া, যারা হেড অফিসের হচ্ছে যে ধরেন হেড অফিসের মানে ইশারায় চলে এবং হেড অফিসের দুর্নীতির সাথে হচ্ছে যে সামিল এবং হেড অফিসের পরিচিত আত্মীয় স্বজন আছে কিছু আমাদের সহকর্মী, তারা ছাড়া আমরা সবাই হচ্ছে যে কর্মবিরতিতে ছিলাম। এবং আমরা এখানে যারা উপস্থিত ছিলাম তারা ছাড়া হচ্ছে যে সবাইকে, আমাদের যারা এখানে উপস্থিত ছিলাম সবাইকে একটা করে শোকজ লেটার পাঠায় রবিবার থেকে এবং ধরে ধরে ফোন দেওয়া হয়, যেটা খুবই হচ্ছে যে হাস্যকর এবং হচ্ছে যে অমানবিক একটা ব্যাপার। কারণ হচ্ছে যে আমাদের ডিপিডি স্যার থেকে শুরু করে
মানে আমাদের ধরেন কর্মকর্তাকে না পেলে সহকারীকে কল দিয়েছে, সহকারীকে না পেলে অফিসার পিয়নকে কল দিয়েছে, পিয়নকে না পেলে ইউনো স্যারদেরকে পর্যন্ত কল দিয়েছে। হ্যাঁ, এটা খুবই হচ্ছে যে মানে হাস্যকর একটা ব্যাপার। যে জায়গায় আমাদের বিভিন্ন সময় দেখা গেছে যে আমাদের বিভিন্ন চাওয়া পাওয়ার জন্য আমাদের বিভিন্ন ভাতা কর্তন করলে আমরা বিভিন্ন ডিভাইস সমস্যা হলে আমাদের হেড অফিসের সাথে যোগাযোগ করতে চাইলে তাদেরকে আমরা পাই না কখনো ফোন দিয়ে, আমাদেরকে দিনের পর দিন ফোন দিতে হইতো, তারপরে হয়তো একবার দুইবার পাইতাম। তো সে প্রেক্ষিতে হচ্ছে যে শোকজ দিয়েছে আমাদেরকে এই রবিবারে সব মানে গণহারে, যারা হচ্ছে যে আন্দোলনে উপস্থিত হয় না তারাও শোকজ পেয়েছে, ওই দিন যারা ছিল না, হ্যাঁ আমরা তো শিফট হিসেবে আসতেছি, ওই দিন যারা ছিল না তারাও শোকজ পেয়েছে। আবার অনেকে আছে যারা লাগাতার এখানে অবস্থান করছে আন্দোলনে, তারা আবার শোকজ পায় না। খুবই হাস্যকর একটা ব্যাপার হয়েছে ওরা। এবং হচ্ছে যে তার প্রেক্ষিতে হচ্ছে গত পরশুদিন হচ্ছে যে বিকাল থেকে ওরা একটা সেমিনারের আয়োজন করছে। আপনারা দেখবেন আজকে একটা সেমিনার হচ্ছে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চিনমৈত্রী সম্মেলনে। সেখানে আমাদের সহকর্মীদেরকে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করে 5,000 টাকা দিবে বলে, যে সহকারী ম্যাটারনিটি লিভে আছে, যে সহকারী ম্যাটারনিটি লিভে আছে তাকে বলে কি যে বাচ্চা নিয়ে আসেন, কেবিন ভাড়া আমরা দিব। তাহলে দেখেন কতটা হচ্ছে যে ডেসপারেট হলে, হ্যাঁ আমাদের মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে আমাদের পিডি স্যাররা ফোন দিয়ে দিয়ে হচ্ছে যে মেয়েদেরকে ওভাবে টাকার লোভ দেখায় চিনমৈত্রী সম্মেলনে আজকে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা বড় কথা, আমাদের হচ্ছে যে বিভিন্ন সেমিনার হয় উদ্যোক্তাদেরকে নিয়ে, যেটা জেলা পর্যায়ে হয়, বিভাগীয় পর্যায়ে হয়। সেখানে আমাদের অফিস সহায়ক যারা অনেকে মেয়ে আছে মানে পিয়ন, তারা প্রায়োরিটি পায় না, কখনো ইনভাইট পায় না। সেই ঢাকায় আজকে একটা সেমিনারে মানে অফিস সহায়ক যারা মেয়ে এবং উদ্যোক্তা যারা, ওদেরকে পর্যন্ত হচ্ছে যে সেমিনারে ইনভাইট করে করে আনতেছে। আর আমরা যারা শোকজ পেয়েছি তারা তো হচ্ছে যে সেমিনারে ডাক পাইনি। তাহলে এটা আমাদেরকে পুরাই প্রশ্নবিদ্ধ করার জন্য একটা সেমিনার ডেকেছে আজকে চিনমৈত্রী সম্মেলনে, সেখানে গেলে দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের উপদেষ্টা হচ্ছে যে আমাদের ডিরেক্ট কথা শুনে না। আমরা চাই উপদেষ্টা শুধু আমলা ছাড়া আমাদের মেয়েদের সাথে 2টা ঘন্টা বসুক, 5 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা বসুক, তাহলে উনি কাগজ কলম দেখে বুঝতে পারবেন। আমাদের উপদেষ্টা যখনই বসেছে তখনই আশেপাশে কারা ছিল, সচিব, এরপরে হচ্ছে উপসচিব যারা আছে, আমাদের পিডি স্যার, ডিপিটি স্যার, হ্যাঁ তারা ছিল। হ্যাঁ, এখন হচ্ছে উনাদের দুর্নীতি ঢাকার জন্য এই যে আমাদের উপদেষ্টা মহোদয়কে অন্যদিকে ম্যানিপুলেট করতেছে, এটা খুবই হচ্ছে যে ন্যাক্কারজনক। আমাদের আপনাদের মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের কাছে হচ্ছে যে আবেদন, এবং আমাদের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, আমরা হচ্ছে যে রুট লেভেলে কাজ করি, আমাদের কাছ থেকে মৌখিক ভাবে আপনারা শুনুন। আপনারা কোনো আমলাদের কথা শুনে ভরসা করেন না, কারণ ওরা আমাদেরকে দিয়ে ওদের কাজ উদ্ধার করে, ওরা আমাদেরকে লাথি মেরে ফেলাই দেয়। যেমন চিত্র আমাদের এই যে 30 দিন আমরা কেন বসে আছি, কারণ হচ্ছে যে এই যে প্রকল্পটা 7টা বছর ধরে আমরা হচ্ছে যে 3 ধাপে পরীক্ষা দিয়ে আমরা প্রকল্পে নিয়োগ পেয়েছি। আমাদের ডিপিপিতে সুস্পষ্ট ভাবে আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা ছিল যে এই প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, একদম পুরো সুস্পষ্ট ভাবে আমাদের কাছে চিঠি আছে। তাহলে এই যে ওনারা এখন এটা ব্রেক করে কি করতেছে, আমাদেরকে লাথি মেরে বের করে দিয়ে আউটসোর্সিং এ ওদের লাভের জন্য থার্ড ফেজ আনতেছে। আমরা এখন কোথায় যাব? যদি আউটসোর্সিং এই প্রকল্পটা আগেই 7 বছর আগে আমরা দেখতাম, আমরা তো আবেদন করতাম না। তাহলে আপনাদের মাধ্যমে আমাদের সবার কাছে, জনগণের কাছে থেকে শুরু করে সুশীল সমাজের কাছে শুরু করে আমাদের প্রধান উপদেষ্টার কাছে, আমাদের উপদেষ্টার কাছে আবেদন যে আপনারা আমাদের কথা শুনুন, এই কাগজপত্রগুলো দেখুন, আমাদের সাথে অন্যায় অমানবিক আচরণ করবেন না। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনাদের যে বিষয়টি নিয়ে, অর্থাৎ যে দাবিগুলো নিয়ে এ পর্যন্ত কোনো রাজনৈতিক কোনো নেতাদের সাথে কথা হয়েছে কিনা, বা আপনাদের যে দুই দফা দাবি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সমর্থন দিয়েছে কিনা, আসলে কি কথা হয়েছে তাদের সাথে? এই পর্যন্ত অনেক রাজনৈতিক দলরাই এসেছে। আমরা কিন্তু আমাদের উপদেষ্টার সাথে যখন 19 তারিখ বসে, উনি বলতেছে আমরা নাকি পলিটিক্যালি ইনভলভ হয়ে গেছি, কিন্তু মোটেই না ব্যাপারটা। আমরা যেহেতু প্রেস ক্লাবের সামনে আছি, প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক বৃন্দরা হচ্ছে সুশীল সমাজের মানুষরা যায়, ওরা এতগুলি পেয়েকে যখন রাস্তায় দেখে, ঈদের সময় দিনে রাত্রে আমরা রাস্তায় পড়ে আসি, যখন দেখে এসে আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কেন বসেছো, তোমাদের কি? তখন আমরা মুখে এটা বলি যে আমাদের এই 2 দফা দাবি নিয়ে বসেছি, রাজস্বের দাবি এবং হচ্ছে যে আমাদের কর্তনকৃত বেতন ভাতা দিতে হবে। তখন বলে প্রকল্প দেখেই তো বসেছো, তোমরা কেন চাচ্ছ? যখন আমরা কাগজপত্র দেখাই, আমাদের নিয়োগের স্ট্রাকচারটা দেখাই, তখন ওরা বলে কি না তোমাদের দাবি তো যুক্তি। এই যে রাজনৈতিক অনেকগুলি দল, নাগরিক ঐক্য থেকে শুরু করে এবি পার্টি, এরপরে হচ্ছে যে ওই যে সাকিব ভাই, হ্যাঁ ওনারা অনেকেই হচ্ছে যে আমাদের সাথে, জাসদ, হ্যাঁ বিএনপির ওনারা অনেকেই আমাদের সাথে হচ্ছে যেমন সুশীল সমাজের মানুষ আমাদের সাথে একত্রতা এবং সংহতি প্রকাশ করেছে, যার প্রেক্ষিতে ওনারা কিন্তু আমাদের মৌখিক কথায় হচ্ছে যে একত্রতা প্রকাশ করেন। ওনারা আমাদের যুক্তি দেখেছে, কাগজপত্র দেখেছে, তারপরে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। তাহলে এতগুলি মানুষ যখন একত্রতা প্রকাশ করে, তাহলে আমাদের উপদেষ্টা মহোদয় কেন এখনো চোখ বন্ধ করে আছে শুধু আমাদের কথা শুনে? এটা আমার প্রশ্ন।
দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আসলে তারা কিন্তু বলছিলেন যে যে উপদেষ্টাদের সাথে, অর্থাৎ যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে তারা বসতে চায় এবং দীর্ঘ সময় না 2 ঘন্টা সময় দিলে তাদের যে দাবিগুলো রয়েছে এবং তাদের যে আসলে যে আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন এবং একটা চূড়ান্ত সমাধান আসবে বলেও আশ্বাস দিয়েছে। এমনটাই একটু আসেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিশু সহ এবং যারা তথ্য আপা যারা রয়েছে প্রকল্প করবে তারা সহ কিন্তু 30 দিন ধরে কিন্তু অবস্থানে রয়েছে। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আসলে এই যে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে যুক্তি কতটুকু এবং বাস্তবতা কতটুকু, এটা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আমাদের দাবি অবশ্যই যৌক্তিক, কারণ আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল এবং আমাদের রাজস্বের জন্য রাজস্বের যে বেতন কাঠামো, সে বেতন কাঠামো আমাদের মানে বেতন কেটে বেতন কাঠামোটা ঠিক করেছে। অর্থাৎ একজন কর্মকর্তা, দশম গ্রেডের একজন কর্মকর্তা উপজেলায় পদায়ন হলে তার বেতন হয় 24,700, যেখানে আমাদের নিয়োগপত্রে লেখা ছিল 27,100। মানে আমাদের প্রথম 4 মাস 27,100 করে দিয়েছে, তার পরবর্তীতে আমাদের দিয়েছে তারা হচ্ছে 24,700 করে। এই যে বেতন, যখন আমাদের বেতনটা কাটা হয়েছে আমরা জিজ্ঞাসা করেছি বেতন কেন কাটা হচ্ছে, তখন তারা বলেছেন যে আপনাদের রাজস্ব করব, রাজস্ব করতে গেলে যদি বেতন কাঠামোটা ঠিক না থাকে তাহলে এটা সমস্যা হবে। আপনাদের সুবিধার্থে এই বেতন কাঠামোটা আমরা ঠিক রাখার জন্য বেতনটা কত করতেছি, যাতে পরবর্তীতে রাজস্ব নিতে সুবিধা হয়, কোনো ঝামেলা না হয়। তাহলে আমরা কি ভাববো যে আমাদের রাজস্ব করণের জন্যই সবকিছু করা হচ্ছে। তাহলে রাজস্ব করার জন্য আমার বেতন কাটা হলো, আমার ডিপিপিতে উল্লেখ আছে। এখন যদি আমাকে রাজস্ব না নিয়ে আমাকে জব থেকে বিতাড়িত করা হয়, তাহলে তো এটা এক ধরনের প্রতারণা করা হচ্ছে আমাদের সঙ্গে। যেহেতু আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল এবং এই আমাদের হচ্ছে রাজস্ব করণের কথা বলে বেতন পতন করা হয়েছে, অতএব আমাদের দাবিটা যৌক্তিক। আর আমাদের এই যে এতদিন ধরে রাজস্বর কথা তো একটা ছিলই, তার সঙ্গে আমাদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সময় যাতায়াত ভাতা, পাড়ি ভাতা, এরকম কারো কারো হচ্ছে মানে উৎসব ভাতা, এগুলো কর্তন করা হয়েছে। এই যে ভাতাগুলো কর্তন করা হয়েছে বেতন সহ, এগুলো অবিলম্বে আমরা ফেরত চাচ্ছি। এই যে আমাদের 2 দফা দাবি, যেটা আমাদের হেড অফিস টাকা কর্তন করেছে বেতন, সেটা কিন্তু যৌক্তিক কারণ তারা দেখাতে পারেনি। এই যে যৌক্তিক কারণ দেখাইতে পারেননি এবং আমাদের রাজস্বের কথা ডিপিপিতে উল্লেখ ছিল, তাহলে দুইটাই অবশ্যই যৌক্তিক। জন্য আমাদের যেখানে পেপারস আছে, পেপারস নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে কেন যৌক্তিক হবে না? আমার প্রশ্ন হচ্ছে আরেকটি, যে আসলে আপনাদের যে দাবি সেই দাবি সরকার মেনে নিতে, অর্থাৎ আপনারা যদি ব্যর্থ হন, আসলে আপনাদের পরবর্তী পদক্ষেপ এবং কর্মসূচি কি থাকবে? আসলে শুনিনি। আমি বলতেছি যে আপনারা যে আন্দোলন করছেন, আপনাদের দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন, সেই দাবিগুলো যদি সরকার মেনে না হয় এবং আপনারা ব্যর্থ হন, পরবর্তী আপনাদের কর্মসূচি কি থাকবে? আমরা যারা লিডিং এ আছি তারা এটা নিয়ে আবার বসবো সবার সঙ্গে, আমাদের সঙ্গে যারা আমাদের সহকর্মীরা আছে তাদের পরামর্শ নিব, তাদের পরামর্শ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.